গ্রামের শান্ত শীতল বাতাস, ঘন কালো মেঘের জন্য পূর্ণিমার জ্যোৎস্না রাতের আকাশ ফিকে হয়ে এসেছে। তাই রাত্রির ঘন ঘটা আজ আরো প্রবল। থেকে থেকে ঝিঝি পোকার ডাক শিহরিত করে তুলছে গোটা শরীর। তার মাঝে কোথা থেকে যেন ভেসে আসছে কোদালের আঘাতের শব্দ। আরে, ওই যে একটা মানুষ অন্ধকারে কোদাল দিয়ে মাটি খুঁড়ছে, হাতে দামি রিস্ট ওয়াচ, গলায় সোনার চেন, আর মাঝে মাঝে চেয়ে দেখে নিচ্ছে কারো উপস্থিতি আছে কিনা। হাত পা ঘেমে চলেছে অনর্গল। তার সাদা পাঞ্জাবিতে ওই লাল দাগটা কি রক্ত? হ্যাঁ, পূর্ণিমার আলো তা স্পষ্ট করেছে। তবে পাশের বস্তাতে ওটা কি? বস্তাটা যেন থেকে থেকে নড়ে উঠছে। হয়তো সবাই দেখে এই নিশ্চুপ নিস্তব্ধতা, এই গাঢ় কালো রাত। তবে দূর থেকে জ্বলতে থাকা তারাদের উপস্থিতি ও নিঃশব্দে বসে থাকা নিশাচরদের প্রাধান্যতা হয়তো কারোর নজরে পড়ে না। তবে তারাও যে বর্তমান। এক মুহূর্তের জন্য লোকটা এদিক ওদিক তাকিয়ে আবার মনোযোগ দিল কাজে। না, এবার গর্ত খোঁড়া শেষ। এখনো সমস্ত গ্রাম ঘুমন্ত, এখনো নিদ্রাদেবী কারো ঘর ছেড়ে যায়নি, এখনো সূর্যদেব উঠতে 2 প্রহর বাকি। সে ভাবল এখনই সুবর্ণ সুযোগ। বস্তাটা গর্তে ফেলে মাটি চাপা দিল। তার মুখে এখন পৈশাচিক হাসি। নমস্কার, লোককথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। মুহূর্তের অনুভূতিগুলো যেখানে গল্প হয়ে ফুটে ওঠে। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি লেখক সৈকত কর্মকারের কলমে রণদা প্রসাদ তান্ত্রিক সিরিজের দ্বিতীয় গল্প, রণদা প্রসাদ তান্ত্রিক ও পঞ্চবেতাল। এবারে উইকেন্ডে বাড়ি যাইনি, কারণ পরের সপ্তাহে যে সরস্বতী পুজো। তাই অন্তিকদাকে বলেছি এই উইকেন্ডে কাজ করে নেব, কিন্তু পরের সপ্তাহে 2 দিন ছুটি চাই। যেহেতু বেশি ছুটি নিই না, তাই ছুটি অ্যাপ্রুভ হয়ে গেল। সাথে সাথে অন্তিকদা হেসে বলল, তা বেশ, ছুটি নিচ্ছিস নে, তবে প্রসাদ যেন ঠিকঠাক টাইমে পেয়ে যাই, মনে থাকবে তো? বেশ, ঠিক আছে। এই সরস্বতী পুজোর সময় পুরোহিতের যা ডিমান্ড, সে আর কি বলবো। তবে আমাদের বাড়ির পুজোতে সেসব চিন্তা ভাবনা করতে হয় না, কারণ আমাদের বাড়ির পুজো রনু জেঠুই করে। সপ্তাহ শেষে যখন বাড়ি এলাম, শরীরের তখন নাজেহাল অবস্থা। আর রনু জেঠুর মতে ব্রহ্ম মুহূর্ত নাকি এই পুজোর উপযুক্ত সময়। তাই আমাদের সকাল সকাল উঠে স্নান করে পুজোতে বসতে হবে। এই শীতে ভোরবেলা স্নান করতে হবে ভেবেই জমে যাচ্ছি। তবে এর একটা পজিটিভ দিকও আছে, না খেয়ে 12টা পর্যন্ত বসে থাকতে হয় না। আমাদের বাড়িতে বেশ ঘটা করে 3টে পুজো হয়: বিশ্বকর্মা পুজো, ধর্মরাজ ও সরস্বতী পুজো। আর মা বড় মা পূজা আর্চার দিকে বেশ নিপুণ। আর তার থেকেও বড় কথা, এই পুজো ছোট থেকেই আমরা করে আসছি। তাই মন্ত্র, পুজোর রীতিনীতি সমস্ত মুখস্থ বললেই চলে। তাই সরস্বতী পুজোতে গড়বড় হলে আমি খুবই রেগে যাই এবং খুব কষ্টও পাই। আমি যখন ছোট, তখন এক পুরোহিত আসে আমাদের বাড়িতে পুজো করতে। ভালো করে পুজো করেনি, ভালো করে মন্ত্রও পড়েনি বলে আমি নাকি খুব কেঁদেছিলাম। তখন আমার বাবা রনু জেঠুর কাছে গিয়ে পুজো করার অনুরোধ করে। সেই তখন থেকেই আমাদের বাড়ির বিশেষ পূজার পূজারী হলেন তিনি, মানে রনু জেঠু। তাই এই পুজো এলে পুরো পুজোকে 3 ভাগে ভাগ করি আমরা। প্রথমত নিমন্ত্রণ পর্ব, যেটার ভার আমার ও আমাদের ভাইদের উপরেই থাকে। দ্বিতীয়ত দশকর্মা ও ফলের বাজার ও প্রতিমা, যেটা মা, বড় মা, জেঠু, বাবা, কাকা, কাকিমা এরা সব দেখে।
এবং তৃতীয়ত ভোগ, যার দায়িত্ব নেয় আমার বোনের বর, আমার বোন আর আমার দাদা ভাই। তাই এবারেও সবাইকে সবার কাজ বুঝিয়ে দিয়ে বড়মা সবাইকে তার লিস্ট ধরিয়ে দিল। আমরাও লিস্ট অনুযায়ী নিমন্ত্রণ করতে বেরিয়ে পড়লাম। দিনের শেষে আমি ও আমার ভাই আকাশ নেমন্তন্ন করে যখন বাড়ি ফিরি, দেখি মা, কাকিমা, বড়মা ফর্দ দেখে পুজোর জিনিস সব ঠিকঠাক করে কিনেছে কিনা দেখছে। দাদা ভাই ও বোনের ভাড়ার ঘরে ভোগের সরঞ্জাম ঠিকঠাক আছে কিনা দেখছে। জেঠু আর বাবা প্রতিমাকে বেদিতে রাখতে ব্যস্ত। আমি বললাম, জেঠু সব ডান। বিকেল তো হয়ে গেল, এবার একটু বিশ্রাম কর। এই তোর পুরোহিতের খবর কি রে? খবর দিয়েছিস? এখনই দৌড়ে যা, রনু জেঠুকে বলে আয়। অগত্যা সুখের বিশ্রাম ছেড়ে বাইরে যাচ্ছি। এমন সময় মা আবার এসে বলল, বাজারে ফুল, আম্মুকুল, জাম্মুকুল পেলেও বাসক ফুল তেমন পাইনি। জোগাড় করে আনবি তো, যেখান থেকে তুই আনিস। মা না বললেও অবশ্য এটা আমি জানতাম। ওরা সব পেলেও আমার মতন করে বাসক ফুল কেউ আনতে পারবে না। তাই রনু জেঠুর বাড়িতে গিয়ে নেমন্তন্ন সারলাম। জেঠু কোথাও যেন গিয়েছে, তাই রঘুদাকে জানিয়ে বেরিয়ে পড়লাম ফুলের খোঁজে। দুবরাজপুর থেকে 4 কিলোমিটার দূরে একটা গ্রাম পড়ে। সেই গ্রামের নাম কেঁদুলা। এই গ্রামের একটা পাড়া হচ্ছে কলুপাড়া। ওখানে দত্ত দাদু ও নিতাই দাদুর বাড়ির মাঝখানে একটা ছোট্ট গলি আছে। সেই গলি অবশ্য এখন প্রাচীর দিয়ে ঘেরা, তবে প্রতিবার আমি সেই প্রাচীর টপকে যাই। এখানে একজনের বাড়ি ছিল। শুনেছি এই বাড়িতে নাকি আগে তন্ত্র চর্চা হতো। হঠাৎ করে একদিন বাড়ির সবাই কোথাও যেন চলে যায়, কাউকে কিছু না বলে। বাড়িটাও পড়ে থাকে। আগে তন্ত্র চর্চা হতো বলে কেউ আর এই বাড়ি ভেঙে বাড়ি করার সাহস পায়নি। বাড়ি এখন ভগ্নপ্রায়। তবে এই বাড়ির চারিদিকে মোট ছোট বড় মিলে 7 জনের বাড়ি। এই বাড়িটাকে যেন গোটা পৃথিবী থেকে লুকিয়ে রেখেছে। সেই বাড়ির ভেতরে একটা বাগান বাড়ি আছে। সেইখানে একটা শুকনো কুয়ো আছে, আর কুয়োর ভিতরে এই বাসক গাছ। আমি দড়ি বেয়ে নেমে যত ইচ্ছে ফুল নিয়ে বাড়ি চলে যাই। তবে শর্ত একটাই, যাবার সময় নিতাই দাদুকে কিছু ফুল দিয়ে যেতে হয়। এবারেও ফুলের ভাগ দিয়ে যখন বাড়ি ফিরছি তখন সন্ধে। তাই কিছুক্ষণ গল্প করে কাগজের মালা, কাগজের শিকল তৈরি করে প্রতিমাকে সাজানো হলে পছন্দের বই, আমার হারমোনিয়াম, গিটার সব মায়ের চরণে রেখে ডিনার শেষ করে লেপের মধ্যে ঢুকে পড়লাম। সকাল হয় মায়ের বকুনি খেয়ে। মা এসে বলে, ওই রে, উঠলি? এবার জল নিয়ে এসে ঢেলে দেবো কিন্তু। দেখ তোর রনু জেঠু এসে হাজির। এরপর না উঠলে তোর রনু জেঠুকে বাড়ি পাঠিয়ে দেবো। তখন বেলা 12টা পর্যন্ত না খেয়ে থাকতে হবে বলে দিলাম। সেই শুনে চোখ রগড়াতে রগড়াতে উঠলাম। ঘুম চোখে রুমের বাইরে এসে দেখি একটা মানুষ, গায়ে তার সাদা পাঞ্জাবি ও ধুতি, গলায় একটা রুদ্রাক্ষের মালা, কাঁচা পাকা চুলদারি, চোখে একটা সরু ফ্রেমের চশমা, আর হাতে লাল ধাগা, মাথায় ছোট্ট করে একটা তিলক। হ্যাঁ, উনি আমাদের রনু জেঠু। উনি হাত নেড়ে বড়মাকে বুঝিয়ে দিচ্ছেন কোথায় কি রাখতে হবে। হঠাৎ রনু জেঠু ধমক দিয়ে বললে, বুড়ো, শীঘ্রই যা, তৈরি হয়ে আয়। পুজো শেষ হলে বৈঠকখানায় বসে গল্প করছি তখন। আমি, বাবা, আকাশ, আমার ভাগ্নে আর রনু জেঠু। ইতিমধ্যে পাড়ার সকলে ভোগ খাওয়ার জন্য আসতে শুরু করেছে, তাই বোন, দাদা ভাই ব্যস্ত। সাথে বাড়ির বড়রাও আপ্যায়নে ব্যস্ত। আমি রনু জেঠুকে বললাম, জেঠু, আজ অন্তত পুরোহিত সেজে আসতে পারতে। কেন হে ছোড়া? পুজো হয় ভক্তি দিয়ে, এর জন্য পোশাক বা ভোগের দরকার হয় না। তুই কি ভাবছিস, যিনি সমস্ত খাদ্য অন্ন পৃথিবী সৃষ্টি করেছেন তার কোনোদিন খাদ্যের অভাব হবে? আমার শরীর, পোশাক, অন্ন সবই যে তারই দান। আমরা তার দেওয়া জিনিস ভক্তিভাব মিশিয়ে তাকেই অর্পণ করি। তদেয়বস্তু গোবিন্দ তুভয়মেব সর্বপ্রিয় গৃহান সম্মুখ ভূতবা প্রসীদ পরমেশ্বর।
খাওয়া দাওয়া হয়ে গেলে আমি জেঠুকে বাড়ি অবধি ছাড়তে গেলাম। পথে জেঠু তার বুক পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করলো। তার মধ্য থেকে একটা সিগারেট ধরালো। সিগারেটের নাম মালব্রস। তুমি সিগারেট খাও? ওই মাঝে মাঝে। তারপর কিছুক্ষণ দুজনেই চুপ। সেই নিস্তব্ধতা ভেঙে জেঠু বলল, বুঝলি বুড়ো, আগে বাঙালিরা হুকো খেত। এই সিগারেট কি সেই আমেজের সমতুল্য হতে পারবে? প্রথমে আঙ্গার জ্বালো, তারপর তামাক দাও, তারপর যে ঢুকঢুক করে শব্দ করে শুকটান, সেটা বুঝবি না। হুকো খাওয়ার থেকে সাজার আমেজটাই সব থেকে বেশি, বুঝলি? তারপর যুগ ধীরে ধীরে পরিবর্তন হয়। পাশ্চাত্য দেশের ন্যায় আমরাও তাদের তামাক সেবন পদ্ধতি অবলম্বন করতে শুরু করি। একটা কাগজের মধ্যে তামাক রেখে সেটিকে গোল করে মুড়িয়ে তাতে আগুন সংযোগ করে দিয়ে শুক টান দিই। তারপর এলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সমস্ত দেশের সৈনিকরা হয় শখের বশে, না হয় যুদ্ধের মধ্যে নিজেদের নার্ভকে শান্ত রাখতে তামাক সেবন শুরু করেছে। তবে মুশকিল হলো যুদ্ধের জায়গায় এত সৈনিকের তামাক, কাগজ, হুকোর নল জোগাড় করা, বা যুদ্ধক্ষেত্রে কাগজ মুড়ে সিগারেট তৈরির সময় কোথায়। তখন উদ্ভব হয় এই রেডিমেড সিগারেটের। আগে থেকে তৈরি করা সিগারেট বাক্সবন্দি করে পাঠিয়ে দেওয়া হয় সৈনিকদের কাছে। খুব অল্প সময়ের মধ্যেই এই সিগারেট কোম্পানিগুলো ফুলে ফেপে উঠল। আমার এই যে সিগারেটের ব্র্যান্ডটা দেখছিস, সেই তখন থেকে চলে আসছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলে গেলেও কিছু সময় পর বাঙালিরাও এই পন্থা অবলম্বন করে এবং অবলুপ্ত হয় চিরাচরিত হুঁকোর ব্যবহার। বাপ রে, এত ঘটনা তুমি জানলে কেমন করে? হা, যেভাবে জানি তুইও মাঝে মাঝে সিগারেট খাস, তবে নেশা টেশা নেই তো। তুমি কিভাবে সব জেনে যাও, বলবে আমায়? যেভাবে আমি জানি, আজ থেকে 9 বছর আগে 5টা সিগারেট, গামছা, ফ্যান আর দিনটা 1 এপ্রিল। কিরে, ঠিক তো? থাক, আমি আর কিছু জানতে চাই না বাপু। শোনো, কাল বিশ্রামের দিন, কাল পড়াশুনো নেই, কাজও নেই। কাল আমি আসবো, আর তোমাকে সবকিছু কিন্তু আমাকে বলতে হবে, বিশেষ করে ওই কালী মূর্তির রহস্যটা। কাল সকাল 8টা। পরের দিন সকাল সকাল উঠি অ্যালার্মের শব্দ শুনে। দেখি সোমেন ভাগ্নেকে খাওয়াচ্ছে। মা মুড়ি খাওয়ার জন্য তেলে ভাজা করছে। কি ব্যাপার, আজ সকালে সূর্য কোন দিকে উঠেছে? আজ তাড়াতাড়ি উঠলি যে? আমি কিছু বললাম না। ব্রাশ করার পর বাটি থেকে একটা বেগুনি ছো মেরে তুলে নিয়ে ভাগ্নেকে নিয়ে চলে গেলাম রনু জেঠুর বাড়ির দিকে। যাবার সময় আকাশকেও সাথে নিলাম। জেঠুর বাড়িতে গিয়েই দরজায় কড়া নাড়লাম। একবার কড়া নাড়তেই সৌগত এসে দরজা খুলল। আমরা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, দিদি, তুমি কখন এলে? এই তো সকাল দিক করে এসেছি রে। আয় আয় বস, তোরা বৈঠকখানায় বস, আমি ঝালমুড়ি নিয়ে আসছি, খেতে খেতে কথা হবে। সতু দিদি রনু জেঠুর মেয়ে, তবে জেঠু আজীবন ব্রহ্মচারী, কোনোদিন বিয়ে করেননি। তবে তার মেয়ে কিভাবে এলো সেটা জিজ্ঞেস করার সাহস কোনোদিন হয়নি কারো। তবে আমি ভেবেছি আমি কোনো না কোনো দিন জেঠুকে এটা জিজ্ঞেস করব। ইতিমধ্যে দিদি ঝালমুড়ি এনে দিল। আমরা সৌগতা দিদিকে সেই ছোট্ট থেকে চিনি। যদিও দিদির বিয়ে হয়ে গেছে, তবু বাপের বাড়ি থাকে। তবে সব থেকে সেরা আবিষ্কার হলো এই ঝালমুড়ি। শশা, গাজর, মূলো, লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে তার সাথে আলু সেদ্ধ, কাঁচা বুট কলাইয়ের কিছু মশলা দেয়, আর তার সাথে সর্ষের তেলের সুবাস। আহা, অপূর্ব। আমরা ঝালমুড়ি খাচ্ছিলাম আর কথা বলছিলাম দিদির সাথে। খেতে খেতে ভুলে গেছি আমরা কি জন্য এসেছি। আমি জিজ্ঞেস করলাম, জেঠু কই? কয়েকজন লোক এসেছে রে বাবার সাথে দেখা করতে,
তোরা মুড়ি খা, আমি বাবাকে বলছি যে তোরা এসেছিস। কিছুক্ষণ পর দেখি বৈঠকখানার দক্ষিণ দিকে যে ঘরটা আছে সেখান থেকে বেরিয়ে এলো একটা বৃদ্ধ এবং তার সাথে একটা মেয়ে। মেয়েটাকে আমি চিনি, ও আমার ছাত্রী মিষ্টু। আমি জিজ্ঞেস করলাম, মিষ্টু, এখানে কি ব্যাপার? স্যার, এখানে বড় বাবাকে ডাক্তার দেখাতে এনেছিলাম। ডাক্তার দেখানোর পর বড় বাবা বলল তোর বড় কাকার সাথে দেখা করিয়ে আনি চল, তাই এসেছিলাম। আমাদের এখানে দাদুর বাবাকে বড় বাবা বলে। এরপর কিছু কথাবার্তার পর বিদায় নিল। আমরাও পুজোর ঘরের দিকে এগিয়ে গেলাম। যাবার সময় দেখি সতু দিদি ওর সাথে কথা বলছে। পুজোর ঘরে ঢুকতেই জেঠু বলল, আয় আয় বস। আর ভাগ্নেকে কোথায় রেখে এলি রে? ও সতু দিদির কাছে আছে। কিন্তু তুমি কি করে জানলে আয়ুষ এসেছে? ওটা শুনবি নাকি? কালীমূর্তির কথা শুনবি? কালী মূর্তি? সেসব তো হবে, তুমি আগে বলো। মিষ্টু বলল ওর বড় বাবাকে নাকি বড় কাকার সাথে দেখা করতে এনেছে। তুমি কিভাবে মিষ্টুকে চেনো? উফ, আচ্ছা মুশকিল হলো তো। আচ্ছা শোন, উনি হলেন কালীপদ ভাণ্ডারী। ওনার মা বাবা আমাকে ছোট থেকে মানুষ করেছেন, আর উনি আমার দাদা। এদিকে এসেছিল ডাক্তার দেখাতে, যাওয়ার সময় দেখা করে গেল। শুনে আমি ও আকাশ একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলাম। তারপর হঠাৎ দৌড়ে বেরিয়ে এলাম বৈঠকখানায়। সতুদিকে জিজ্ঞেস করলাম ওদের কথা। দিদি বলল, ওরা তো বেরিয়ে গেছে। কখন? মিনিট 15 তো হবেই। ওনার নাতি এসে ওনাকে নিয়ে গেল। কিরে পেলি? না, বেরিয়ে গেছে। তাহলে উপায়? বাড়ি চিনিস? জানি, মিষ্টুর মুখে একবার শুনেছিলাম ওদের বাড়ি কুথুটিয়া। তবে কুথুটিয়ার এক্স্যাক্টলি কোথায় সেটা জানি না। তাহলে আমরা দাঁড়িয়ে কেন? এমনও তো হতে পারে রাস্তার মধ্যেই তাদের ধরে ফেললাম। আমি মাথা নেড়ে দিলাম ছুট। যাবার সময় সতু দিদিকে বললাম, দিদি জেঠুকে বলে দিও কাল এসে আমি বাকিটা শুনে যাব। বাড়িতে ভাগ্নেকে রেখে স্কুটি বার করে আমি ও আকাশ যাত্রা শুরু করলাম কুথুটিয়া গ্রামের উদ্দেশ্যে। আকাশকে বললাম, নজর রাখ। স্কুটি চলল। দুবরাজপুর থেকে পাহাড়েশ্বর যেদিকে যায় তার ডান দিকে একটা সরু রাস্তা চলে গেছে চণ্ডীপুরের দিকে। প্রথমে গোকরুল, পরে চণ্ডীপুর, তার আরও দুটি পর কুথুটিয়া গ্রাম। শহরতলি ছেড়ে যতই গ্রামের নির্জনতায় প্রবেশ করছি, সত্যিই মনে হচ্ছে শহরের বড় বড় অট্টালিকা আমাদের এক কুয়াশাচ্ছন্ন কুহেলিকার মধ্যে আবৃত্ত করে রেখেছে। তারা যেন আমাদের জানতে দিতে চায় না গ্রামের ভাঙা চোরাপূর্ণ রূপ। গ্রামের এক এক কোণ যেন পুরনো জীবনধারার অবলুপ্ত সভ্যতার জীবাশ্ম। এঁকে বেঁকে চলে যাওয়া পিচের রাস্তাটাও যেন নিজের শেষ সম্মান রক্ষার খাতিরে মাটি কামড়ে পড়ে আছে। ইতিমধ্যে নদীর সাঁকো পেরিয়ে আমরা কুথুটিয়া গ্রামে প্রবেশ করেছি। তখন আকাশ বলল, ফলক দেখে মনে হচ্ছে যে গ্রামে পৌঁছে গেছি। কিন্তু আমিও দেখলাম যে সত্যিই তো রাস্তায় কাউকে এখনো দেখা যাচ্ছে না। তখন আমি উত্তর দিলাম, আমিও সে কথাই ভাবছি। মনে হয় বাড়ি পৌঁছে গেছে। এবার আমাদের ওনার বাড়ি যেতে হবে। মোবাইলটাও আনতে ভুলে গেছি, না হলে মিষ্টুকে ফোন করে নিতাম। আচমকা এক মহিলার কণ্ঠস্বর শুনে পিছন ফিরে তাকালাম। পরনে আটপৌরের শাড়ি, কোমরের কাছে গামছা করে বাঁধা, হাতে তার বাঁশের তৈরি জিনিস। 3টে বাঁশের কঞ্চি তাঁবু খাটানোর মতো করে রেখেছে, আর সেই তাঁবুর নিচে মশারি দিয়ে ঢাকা। এটা সাধারণত মাছ ধরার ক্ষেত্রে ব্যবহার করে এরা। তিনি জিজ্ঞাসা করলেন, কি হে, কারে খুঁজস? আপনি কি কালীপদ ভাণ্ডারীর বাড়ি চেনেন? শুন বেটা, সাকর ডান দিক তো ধরে সোজা চলে যা। এতটুকুন পরে একটা মুদিখানার দোকান পাবি, তাই ওদের ঘর বটে। আমরা ধন্যবাদ দিয়ে সেই পথ ধরে রওনা দিলাম। আমরা এতদিন জানতাম জেঠুর মা বাবা মারা গেছেন, ওনার কেউ নেই। তবে আজ যখন শুনলাম এতটা দূর একটা গ্রামে জেঠুর শৈশব কেটেছে, তখন আমাদের দুজনের কাছে মূর্তির রহস্য জানার আগে জেঠুর শৈশব জানার ইচ্ছেটা প্রবল হয়ে উঠল। তাই ছুটে আসা এত দূর।
দরজার কড়া নাড়তেই দরজা খুলে আমাদের দেখে অবাক হলো মিষ্টু। আমাদের ভিতরে নিয়ে গিয়ে উঠোনে বসতে দিল। পরিচয় দেওয়ার সময়টুকুও পাইনি, সাথে সাথে চলে এলো সিঙ্গারা আর মিষ্টি। অবাক হয়েছিলাম বটে, তবে সব বিস্ময় কাটে কালীপদবাবুর কথায়। তিনি বললেন তিনি নাকি জানতেন যে আমরা আসব। তখন আকাশ জিজ্ঞেস করলো যে তিনি কিভাবে জানলেন। ওই যে আজ রণ বলল। শোনো দাদা, আজ বাড়ি যাওয়ার পর দুটি ছেলে তোমার কাছে যাবে। আজ তাদের তুমি সব কথা বলে হালকা হতে পারো। আমরা অবাক হয়ে দুজন দুজনের মুখের দিকে তাকালাম। আকাশ তো জিজ্ঞাসা করেই ফেলল, তাহলে আপনি জানেন আমরা কেন এসেছি? রণয়ের ছেলেবেলার কথা জানতে এছো, তাই তো? এই কথা আমি আমার ছেলে আর নাতিদেরও বলিনি। ভেবেছিলাম এই কথাগুলো আমার সাথেই চিতায় উঠবে। তবে আজ কেন রণ তোমাদের বলতে বলল জানি না। তবে তোমরা বসো, বেলা তো হলো। তোমরা দুপুরের খাওয়া শেষ করে নাও, তারপর না হয় বসে শুরু করা যাবে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা মাদুরে বসে আছি। কালীপদবাবু, মিষ্টু, ওর এক বোন এলো। মিষ্টুর মা পান এনে আমাদের দিল। অবাক করার সমস্ত পর্ব শেষ করে কালীপদবাবু শুরু করলেন। আমি ঘটনাগুলোকে গল্পের মতো করে বলতে পারি না, তাই যা হয়েছে সেটা সোজাসুজি বলি। আমার বয়স তখন 15 কি 16 হবে। আমার স্বপ্ন ছিল বড় হয়ে লাঠিয়াল হব। সে সময় হেতমপুর ও রাজনগর রাজাদের লাঠিয়ালদের বেতন যেমন বেশি, তাদের খ্যাতিও ছিল অনেক। সেই লাঠিয়ালদের প্রধান প্রশিক্ষণ কেন্দ্র ছিল ওই দুবরাজপুরের নায়ক পাড়া। তাদের শরীর যেমন ঠিক তেমন রণকৌশল। শত্রুরাও কাছে আসতে ভয় পেত। তাদের প্রশিক্ষণ দিত মানব মিশ্র নামক লাঠিয়াল। তার এক ছেলে ছিল, নাম তার অভিক মিশ্র। আমরা তাকে অভিকদা বলে ডাকতাম। আমার গ্রামের বাড়ি কুথুটিয়া হলেও কাজের জন্য আমরা চলে আসি ওই দুবরাজপুরের কাছেই এক কুরুদের গ্রামে। সেখানকার এক পণ্ডিতের ঘরে বাবা মালির কাজ করত, মা ওখানে রান্নার কাজও সামলাতো। আমি সেই গ্রাম থেকে প্রতিদিন দুবরাজপুরে আসতাম প্রশিক্ষণ নিতে। সেই সময় দুবরাজপুরের জমিদার ছিলেন প্রতাপ রানা। তিনি অবশ্য অভিজ্ঞতা ও তার লাঠিয়াল বন্ধুদের ঠিক পছন্দ করত না। তার কারণ অবশ্য একটা আছে। আসলে অভিজ্ঞতা আর তার বন্ধুগণ গ্রামের সবার কাছে অত্যন্ত প্রিয় ছিল। কারোর বাড়ি ছাদ মেরামত হোক বা কারোর খেতে নাগল হোক, ছোটখাটো দরকারে সব সময় পাশে পেত গ্রামের লোকেরা। এক কথায় গ্রামের মানুষের জন্য তারা প্রাণপাত করতে রাজি ছিল। তবে জমিদারের কথায় অভিজ্ঞতার কিছুই যায় আসতো না, কারণ একসাথে 60 জনকে লাঠির আঘাতে কুপকাত করার মতো ক্ষমতা ছিল তার। তাছাড়া অভিজ্ঞতার বাবা জমিদারের খাস লাঠিয়াল, তাই জমিদারও এদেরকে সমঝেই চলত। আমার বাবা মা যে বাড়িতে কাজ করত সেই বাড়িটা ছিল জগন্নাথ খুড়োর। সবাই জানতো যে সে একজন তান্ত্রিক। আমিও তাই জানতাম। তার একমাত্র কন্যা ছিল, নাম ছিল তৃষা। আমি তাকে তৃষা দিদি বলতাম। একদিন জানতে পারি তৃষা দিদি অভিজ্ঞতার প্রেমিকা। এরপর আর কি, এরপর থেকে আমি হয়ে উঠি মাধ্যম। প্রেমপত্র আদান প্রদান করা বা দিদি কোনো কিছু রান্না করলে সেটা অভিজ্ঞতার কাছে পৌঁছে দেওয়া, হ্যাঁ, এগুলো হয়ে উঠেছিল আমার নিত্যদিনের কাজ। একদিন দিদি তার বাড়িতে তার এবং অভিজ্ঞতার সম্পর্কের কথা জানায়, কিন্তু তাদের বাড়িতে সেই কথা কেউই মেনে নেয় না। তাই একদিন রাতে অভিজ্ঞতা সাইকেল এনে
ত্রিশাদিকে নিয়ে গিয়ে মন্দিরে বিয়ে করে। কিছুদিন পর দুই পক্ষের বাড়িতেও মেনে নেয় সব। বিয়ের পর সবই ঠিক চলছে। একদিন হঠাৎ করে অভিজ্ঞতার আশেপাশের বাড়ির ছোট ছেলেরা অকারণে অসুস্থ হয়ে পড়ে। গ্রামে রটে যায় এই সমস্ত নাকি ওই তান্ত্রিকের মেয়েই করেছে। বাড়ি থেকে বেরোলেই কথা শুনতে হয় দিদিকে। গ্রামের 4 জন স্ত্রী তাকে কুলোটা, ডাইনি এসবই বলতে শুরু করে। এর 2 দিন পর এমন ঘটনা ঘটে যে সবার জীবন পাল্টে দেয়। অভিজ্ঞতাকে একজন জানায়, জমিদারের খাস লোক পণ্ডিত রথিন এই পাড়ায় গত 2 দিন আগে বাচ্চাদের চকলেট দিচ্ছিল। তাই প্রথমে রথিন ও পরে জমিদারকে ধরে নিয়ে এসে একটা পাকুড় গাছের নিচে তাদেরকে বাঁধা হয়। এখন যে জায়গাটা তোমরা পাকুড়তলা মোড় বলে চেনো, মারের চোটে গ্রামের মানুষের কাছে সত্য উদ্ঘাটন করে রথিন। সে বলে, জমিদার বাবুর কথায় অভিজ্ঞদের বাড়ির আশেপাশে যাদের বাড়ি, সেই বাড়ির ছোট ছেলেদের প্রতিদিন পাঠশালায় কিছু বিষাক্ত চকলেট দিত। জমিদারের মতলব ছিল এরপর যখন তান্ত্রিকের মেয়ে বলে তৃষা বহিষ্কৃত হবে, সেদিন তাকে চাকরানি করে রাখবে জমিদার। এসব শোনার পর আর যাই হোক, অভিজ্ঞতার মাথা ঠিক থাকে না। সে কতগুলো ইট দিয়ে একটা বেদি তৈরি করে, সেখানে জমিদারকে বসিয়ে তার মাথা ন্যাড়া করে ঘোল ঢালে, পরে 2 গালে 2 থাপ্পড় মেরে তাকে ছেড়ে দেয়। গ্রামের সমস্ত মানুষের কাছে এই অপমান সহ্য করতে না পেরে জমিদার তার পরের দিনই আত্মহত্যা করে। তার ঝুলন্ত দেহ পাওয়া যায় তার বাড়ির শোবার ঘরে। এরপর 2 বছর কেটে গেছে, এমন কিছুই হয়নি, সবই ঠিক চলছিল। ইতিমধ্যে তৃষা দিদি গর্ভবতীও হয়। সেই আনন্দে অভিজ্ঞতা সিদ্ধান্ত নেয় সে সমস্ত লাঠিয়ালদের নিজের হাতে পায়েস করে খাওয়াবে। যেমন ভাবা তেমন কাজ। জোগাড় হলো দুধ, খোয়া, গোবিন্দভোগ চাল, চিনি, কিশমিশ, কাজু। অভিজ্ঞতা রান্না শেষে ভগবানকে ভোগ অর্পণ করে দিদিকে ঘরের বাইরে ডেকে পাঠালেন। পায়েস খেয়ে দিদি বাড়ির দিকে যেতে যাবে, অমনি অভিজ্ঞতা জিজ্ঞাসা করলো, কি গো, বললে না তো কেমন হয়েছে? এ তো অমৃত, নিদারুণ চিনির সমুদ্রে মিশে থাকা দুধ। তবে চালের কণাগুলো উত্তাপের তাড়নায় সিদ্ধ হতে ব্যর্থ হয়েছে। সবাই মিলে দায়িত্ব নিয়ে কিশমিশটাকে সিদ্ধ করেছে ঠিকই, তবে এলাচের গন্ধটা দারুণ এসেছে, কিন্তু এটা মানতেই হবে। এ শুনে আমাদের কি হাসি। সবাই হেসে উঠল। অতঃপর পায়েস আরো কিছুক্ষণ সিদ্ধ করে সবার মধ্যে বিলিয়ে দেওয়া হলো। এইভাবেই খুনসুটি করে দিন চলে যায়। তাদের দুষ্টু মিষ্টি ঝগড়া দেখতে আমাদের খুব মজা লাগে। তবে দিদি বলে ডেকেছি বলে দিদিকে যখন অভিজ্ঞতা মাঝে মাঝে বকে, আমার একটু অভিমান হয়। একদিন ডেকে বলে ফেলি, তুমি দিদিকে ওরকম ভাবে বকো কেন? অভিজ্ঞতা সেদিন বলে, দেখো, বিয়ের 20 বছর পর আমাদের একে অপরকে বলার মতন কোনো তথ্য বা কোনো খবর থাকবে না। তখন শুধু থাকবে এই রাগ আর অভিমান। একজন রাগ করবে আর একজন দায়িত্ব নিয়ে সেই রাগ ভাঙাবে। সেদিন বুঝেছিলাম অভিজ্ঞতা তৃষাদিকে কতটা ভালোবাসে। তৃষা দিদি গর্ভবতী হওয়ার 6 মাস পূর্ণ হয়েছে। প্রথম সন্তান কিনা, তাই জগন্নাথ খুড়ো এসেছিল দিদিকে বাপের বাড়ি নিয়ে যেতে। তবে দিদি স্পষ্ট জানিয়ে দেয়, আমার এখানেও মা বাবা আছে বাবা, তারা আমার খুব যত্ন করে, আর রক্ষার জন্য এত এত ভাইরা আছে, আমার ভয় কিসের? তুমি নিশ্চিন্তে যাও বাবা, মন খারাপ হলে দেখে যেও আমায়। এরপর
মহানন্দে হই হই করে দিন পেরিয়ে যায়। হঠাৎ একদিন আমরা প্রাতঃকালে শরীরচর্চায় ব্যস্ত। দেখি এক ভদ্রলোক অভিজ্ঞতার খোঁজ করছে, সাথে আরো 4 জন লোক। দাদা ঘর থেকে বেরিয়ে এসে জিজ্ঞাসা করে, কে এসেছে রে? অভিজ্ঞতা হঠাৎ তাকে দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। লোকটার উদ্দেশ্যে বলল, আপনাকে তো ঠিক চিনলাম না। নমস্কার, আমি দুবরাজপুরের নতুন জমিদার মুকুন্দ রানা। প্রতাপ রানা আমার দাদা ছিলেন। ওনার মারা যাবার পর আমি সেই জমিদারি পাই। তবে আমি ক্ষমা প্রার্থী আমার দাদার আচরণে। আরে, আপনি তো দোষী নন, আর এসব আমি অনেক আগেই ভুলে গেছি। এতদিন আসবো আসবো করে আশা হয়ে ওঠেনি। আসলে গ্রামের কিছু কিছু জিনিস পরিবর্তন করার খুব প্রয়োজন হয়ে পড়েছিল, সেদিকেই মনোনিবেশ করেছিলাম। হ্যাঁ, দেখেছি মোরাম দেওয়া রাস্তা হয়েছে, খেতে খাল কেটে দিঘির জল আনার ব্যবস্থা করেছেন, মাটির পাকা স্কুল করেছেন, প্রতি সপ্তাহে শহর থেকে একটা ডাক্তারবাবু আসে শুনেছি। খুব ভালো কাজ করছেন। তবে এদিকে কি মনে করে? দেখুন, আমার সাধ্যের মধ্যে যদি কোনো কিছু থাকে তাহলে আমাকে বলুন, আমি আপনার যথাযথ সাহায্য করার চেষ্টা করব। এসবের পর অভিজ্ঞতা জমিদারকে প্রণাম করতে যাবে, অমনি জমিদার তাকে বুকে টেনে নেয়। এরপর বলেন, আরে না না, বন্ধুর জায়গা সবসময় বুকে থাকে। যাওয়ার সময় জমিদার বলেন, গত সপ্তাহে আমিও আমার স্ত্রী জগন্নাথ গেছিলাম। সেখান থেকে মনে করে আমি সবার জন্য কিছু মূর্তি আর কিছু প্রসাদ এনেছি। এই যে এই মূর্তি আপনার জন্য, আর এই প্রসাদ সবাইকে বিলিয়ে দিন। যান। এই বলে উনি চলে গেলেন। উনি চলে যাওয়ার পর আমরা দেখলাম একটা সুন্দর জগন্নাথ মূর্তি। মূর্তিটাকে পুজোর ঘরে রাখতে বললেন দিদিকে। তারপরে অভিজ্ঞতা সবাইকে প্রসাদ বিতরণ করলেন। এই ঘটনার কিছুদিন পর হঠাৎ একদিন অভিজ্ঞতা পড়ে যায় এবং তারপর থেকেই তার শরীর ভীষণ খারাপ হয়ে পড়ে। তার যে পায়ে ক্ষত হয় সেটা আরো ভয়ানক রূপ নেয়। এখন হাঁটতে পারে না ঠিক করে। ডাক্তারবাবু এসেছিল, ওষুধও দিয়ে গেছে। এদিকে দিদির 8 মাস পূরণ হয়েছে। আজ জগন্নাথ খুড়ো এসেছেন। তিনি চান তার মেয়ের প্রথম সন্তানের মঙ্গল কামনার্থে 9 মাসের সাধের অনুষ্ঠান তার বাড়িতেই সম্পন্ন হোক। কিন্তু দিদি অভিজ্ঞতাকে ছেড়ে যেতে রাজি হয় না। অনেক তর্কের পর এটা ঠিক হয়, যেহেতু আমি দিদির বাড়িতে থাকি, তাই কোনো একটা শুভ দিনে আমি সকাল সকাল দিদিকে নিয়ে যাব। আবার পরের দিন যখন লাঠির প্রশিক্ষণ নিতে আসব, তখন দিদিকে নিয়ে আসব। আমিও রাজি হয়ে যাই। জগন্নাথ খুড়ো দিন ঠিক করে দিয়ে চলে যায়। এরপর আসে সেই দিনের কথা, যে দিনের কথা ভাবলে আজও আমার রক্ত জল হয়ে ওঠে। আজও মনে হয় আমি এই পৃথিবীর এক কীট। কারণ অষ্টাঙ্গ যোগ ও নিয়মিত অনুশীলনে ইন্দ্রিয় যতই ইচ্ছে শক্তির বশীভূত হোক না কেন, কিছু ঘটনার সেই পূর্ণ ভাবনারূপ ভাব সমাধি থেকে আমাকে ঠেলে জাগিয়ে দেয়। সেদিন সকাল সকাল দিদিকে খুড়োর বাড়ি পৌঁছে দিয়ে আসি। সারাদিন সেখানে খুব মজা হয়। কত কি খাবারের আয়োজন! ভাত, মুগের ডাল, শুক্তো, রসগোল্লা, মাছের কালিয়া, টমেটোর চাটনি আর পাঁপড়। অনেকে আমন্ত্রিত ছিল, সবাই খুশি। আমিও সারাদিন অনেক কাজ করে
বাইরের দাওয়ায় বসে আছি। সন্ধে পেরিয়ে এখন রাত। হঠাৎ দেখি দিদি ওই অবস্থায় আমার কাছে এসে বলে, ভাই, আজ সন্ধে থেকে না আমার মনটা কেমন করছে জানিস, কেমন একটা অস্বস্তি হচ্ছে। আমাকে একটু ওর কাছে নিয়ে যাবি? দিদি, আর কিছুক্ষণ পরেই তো ভোর হয়ে যাবে, তখন নিয়ে যাব। এখন বরং তুমি একটু বিশ্রাম করো। চল না ভাই। আচ্ছা তুই না যেতে চাইলে বল, আমি একাই চলে যাব। অগত্যা, দিদির জেদের কাছে কোনোদিন কোনো কিছু টিকতে পেরেছে যে আজ পারবে? অগত্যা খুড়োকে জানিয়ে সবার কাছে বিদায় নিয়ে যখন অভিজ্ঞার বাড়ির কাছে এসে পৌঁছাই, দেখি সদর দরজাটা হাট করে খোলা। তুই তাড়াতাড়ি একটু ভেতরে যা তো, গিয়ে দেখ তো কি হয়েছে। আমিও কথা না বাড়িয়ে ছুটে ভেতরে গেলাম। অভিজ্ঞার ঘরে গিয়ে দেখি দাদা তো সেখানে নেই। পাশে জেঠু জেঠিমার ঘরে গিয়ে দেখি এক বীভৎস ঘটনা। তারা ঠিক যেমন ভাবে শুয়েছিল, তারা এখনো সেইভাবেই গভীর নিদ্রায়। শুধু কে বা কারা যেন তাদের বুকে ছুরি বিদ্ধ করে দিয়ে চলে গেছে। আমি নিচে ছুটে এলাম, দেখি দিদি ততক্ষণে উঠোনের খাটে বসে পড়েছে। কি বলবো ভাবছি, অমনি দিদি বলল, কি হয়েছে রে? তোর দাদা কোথায়? বাড়ির সবাই ঠিক আছে তো? আমি সমস্ত ঘটনা দিদিকে বললাম। দিদির মুখ চোখ বিবর্ণ ও ফ্যাকাশে। সেই তাড়াহুড়োতেই জিজ্ঞাসা করলো, আর তোর দাদা কোথায়? সারা বাড়ি খোঁজ করেছি, দাদাকে কোথাও দেখতে পাইনি। এরপর দিদি একটা চিৎকার করে সংজ্ঞাহীন হয়ে পড়ে। সকাল হলো, পাড়ার লোক জড়ো হলো, জগন্নাথ খুড়োও এলো। প্রথমেই খুড়ো তার মেয়েকে এই সমস্ত থেকে দূরে রাখার জন্য নিজের বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন। এদিকে অভিজ্ঞতাও উধাও। অনেকের মুখে শুনতে হচ্ছে বাড়িতে বুড়ো মা বাবা আর গর্ভবতী স্ত্রীকে রেখে দাদা নাকি অন্য কারোর সাথে পালিয়ে গেছে। তবে কেউ জানুক বা না জানুক, আমরা তো জানতাম প্রাণ থাকতে অভিজ্ঞতা ত্রিশাদি জেঠু জেঠিমাকে ছেড়ে যাওয়ার কথা মনেও আনতে পারে না। আর যে মানুষ ঠিকঠাক হাঁটতে পারে না, সে এরকম করতে পারে বলে আমার তো মনেই হয় না। অভিজ্ঞতার জন্য সেই সারাদিন অপেক্ষা করে আমি ও আর লাঠিয়ালরাই কাকু কাকিমার শেষ কৃত্য সম্পন্ন করলাম। ত্রিশাদিকে আসতে দেওয়া হয়নি, তবে জগন্নাথ খুড়ো, জমিদার মুকুন্দ ও গ্রামের অনেকেই এসেছিল। শেষকৃত্য সম্পন্ন হলে সবাই সবার বাড়িতে চলে যায়। কেটে যায় আরো 15টা দিন। দিদি এখন আর হাসে না, মনমরা হয়ে বসে থাকে। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে প্রায়। নিজেকে বদ্ধ করে রাখে ঘরের এক কোণে। আর এদিকে অভিজ্ঞতা না থাকায় চোখের সামনে ভেঙে পড়ে লাঠিয়াল দল। ফাঁকা পড়ে থাকে অভিজ্ঞতার বাড়ি উঠান, আর উঠানে তৈরি করা কুস্তির ময়দান। জলের অভাবে তুলসী মন্দিরের গাছও শুকিয়ে গেছে। আমারও ওই বাড়িতে আর যেতে ইচ্ছে করে না। তাই আমি, আমার মা বাবা এখন দিদির বাড়িতেই থাকে আর তাদের কিছু কাজ করে দিই। একদিন রাতেই ঘুম ভাঙে মায়ের ডাকে। দিদির নাকি পেটে ব্যথা, আর এদিকে বাড়িতে কেউ নেই। জগন্নাথ খুড়ো আর আমার বাবা গেছে রাজনগর। ফিরতে ফিরতে কাল সকাল হবে। আর এদিকে দিদিকে ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে। তাই মায়ের আদেশে দিদিকে গরুর গাড়িতে তুললাম।
রাত তখন গভীর। একই অন্ধকারে দুহাত সামনে কিছুই দেখা যায় না। গাড়ি চলছে তো চলছেই, আর এদিকে দিদির কান্না ও চিৎকার বেড়েই চলেছে। আচমকা মা বলল, বাবা, বাবা কালী, এই এই গাড়িটা একটু থামা দেখি। হ্যাঁ, দেখ না, দেখ না আশেপাশে আশেপাশে কোথাও বাড়ি আছে কিনা, একটু দেখ না, জানা। কিছুক্ষণ পর দূরে একটা আলো দেখতে পাই। একটা টিলার ওপর রাস্তার কিছুটা ওপরের দিকে একটা বাড়ি। তাই গরুর গাড়িটা রাস্তার পাশে লাগিয়ে ছুটে যাই ওই আলোকে উদ্দেশ্য করে। দু একবার হোঁচট খেয়ে একটা টিনের দরজার সামনে এসে পৌঁছাই। গিয়ে দরজা ধাক্কা দিলাম। একজন ষণ্ডকায় ব্যক্তি দরজা খুলল। আমি তাকে সমস্ত ঘটনার কথা বলি। সাথে সাথেই উনি ওনাদের নিজের ভাষায় কিছু একটা বললেন, আর সাথে সাথেই ঘরে থাকা দুই মহিলা ছুটে যায় আমাদের গরুর গাড়িটার দিকে। আমি সেদিকে যেতে যাব, অমনি আমাকে আটকে দিয়ে লোকটা বললেন, এই উহারা আছে, উহারা ঠিক করে লিবেক, তুমি এখানে বসো দেখি। অগত্যা আমি বসলাম। দূর থেকে দিদির চিৎকার ভেসে আসছে। মাঝে মাঝে দুই মহিলা ঘর থেকে গরম জল, কাপড় এইসব নিয়ে যাচ্ছে। কিছুটা দূরে একটা মস্ত বড় ধুনি জ্বলছে। ক্ষীণ একাদশীর চাঁদ এখনো রাতের মধ্যমণি। মাঝে মাঝে কোথা থেকে যেন এক শেয়াল ডেকে উঠল। পাশে থাকা হ্যারিকেনের আলোয় দেখলাম হোঁচট খাওয়াতে হাত ও পায়ে ধুলো লেগে গেছে। ইতিমধ্যে অনেক দূর থেকে কেউ যেন বলে উঠল, ওই ব্যক্তি আমাকে নিয়ে টিলার নিচে নামলেন। ওখানে যেতেই এক মহিলা আমার হাতে এক ছোট্ট ফুটফুটে বাচ্চাকে ধরিয়ে দিয়ে চলে গেল দিদির কাছে। বাচ্চাটা কাঁদছিল। আমার কোলে আসতেই চুপ করে গেল। অনেক কেঁদেছে, তাই ধীরে ধীরে ঘুমিয়েও পড়ল। লম্ফর আলোয় তাকে দেখলাম। তার দুই চোখ ঠিক অভিজ্ঞতার মতো, একটা তেজ মুখের মধ্যে বিরাজমান। দিদির মতো এক শান্ত কোমল স্নেহময়ী হাসি। আমার যে আনন্দ হচ্ছিল তা বলে বোঝাবার নয়। এ সময় অভিজ্ঞতা থাকলে যে কি খুশি হতো কে জানে, সে এখন কোথায়। ইতিমধ্যেই দুজন মহিলার মধ্যে একজন বলল, माँ भी ठीक और बेटा भी ठीक, এই বার মিঠাই লাগেগা বাবু। আমি ঘাড় নেড়ে জানালাম আমি মিষ্টি দিয়ে যাব। এই ভাবছি তখন আস্তে আস্তে ভোরের আলো ফুটেছে। সূর্যের আলো ধীরে ধীরে সমস্ত নির্জীব ও সজীব বস্তুর মধ্যে পুনরায় প্রাণের সঞ্চয় করছে। হঠাৎ লক্ষ্য করলাম আমার হাতে পায়ে কালো রং কেন। আশেপাশে দেখে চমকে উঠলাম। যেটা এতক্ষণ ধুলো বলে মনে করেছিলাম সেটা আসলে একটা ছাই। যেটা এতক্ষণ ধুনি বলে ভেবেছিলাম সেটা একটা চিতার শেষ অংশ। আর ওই লোকগুলো হলো জাতিতে চণ্ডাল। চারিদিকে ছাই, মড়ার খাট, মড়া পোড়ানো কাঠ, মড়া পেটানোর বাঁশ, পোড়া কাঁথা, এই সবে ভর্তি। আর আমরা এখন পাহাড়েশ্বর শ্মশানের এক কোণে দাঁড়িয়ে। একবার সেই কথা ভেবেই বুক কেঁপে উঠল। তবে এছাড়া আমাদের কাছে কোনো উপায় অবশিষ্ট ছিল না। এই ভেবে মন শান্ত করি। আর তার থেকেও বড় কথা, মা ও সন্তান দুজনেই সুস্থ। ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়। দিদিরও জ্ঞান ফেরে।
দিদির কোলে বাচ্চাকে দিয়ে আমরা আবার বাড়ির দিকে রওনা হই। কিছু দূর যাওয়ার পর দিদি গাড়ি থামাতে বলে, আর আমার মায়ের কোলে বাচ্চাকে দিয়ে বলে, জেঠিমা, আমি আমার ছেলেকে তোমার কাছে দিলাম। আজ থেকে তুমি ওর মা। আমি কালীকে দিয়ে কিছু টাকা পাঠাবো, যেটা দিয়ে তুমি ওর দায়িত্ব নিও। আর একে নিয়ে আজই চলে যাও তোমাদের গ্রামে। তোমাদের জামাই বলেছিল যদি আমাদের ছেলে হয় নাম রাখবে রণজয়। এটাই বরং রেখো, কেমন? আর বাবাকে বলো আমি মৃত সন্তানের জন্ম দিয়েছি। আমরা কারণ জিজ্ঞেস করতে যাব এমন সময় দিদি বলল, এখন কোনো কথা বলো না, কোনো কারণ জিজ্ঞাসা করো না। মালিকের আদেশ অমান্য করার দুঃসাহস বা ক্ষমতা কোনোটাই আমাদের মতন ভৃত্য স্তরের মানুষদের কোনোদিনই হয়নি, আর সেটা হবেও না। অগত্যা মাকে কুথুটিয়ার উদ্দেশ্যে রওনা করিয়ে দিলাম। যাওয়ার সময় দিদি রণজয়কে খুব আদর করলো আর বলল, 10 বছর পরে ওকে ওর জন্মস্থানে নিয়ে এসো। আর আমাকে বলল, কালী, তুই কদিন আমাদের বাড়িতেই থাকিস, কেমন? এই ঘটনাটা আমার কাছে খুব বিস্ময়কর। কি হচ্ছে, কি হতে চলেছে, দিদির মনে কি আছে কিছুই বুঝতে পারছি না। কেন এভাবে রণজয়কে আমাদের হাতে তুলে দিল? অভিজ্ঞতা কোথায়? অভিজ্ঞতার মা বাবাকে কে মারলো? সব প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, কোনোভাবেই কোনো উত্তর পাচ্ছি না। আর এদিকে দিদি নিজের পুজোর ঘরে নিজেকে বন্ধ করে নিয়েছে। তবে আমি হাল ছাড়িনি। সকাল হলেই সাইকেল করে বেরিয়ে পড়তাম অভিজ্ঞতার খোঁজে। এভাবে আরো 3 মাস চলে গেল। হঠাৎ একদিন দিদি আমার কাছে এসে জিজ্ঞেস করলো, কি রে, কি হয়েছে? মনের মধ্যে এত ঝড় কিসের? আমি বললাম, আমার কিছু উত্তর পাচ্ছি না, নিজেকে একা একা লাগছে। তুমিও রণজয়ের কথা কাউকে বলতে বারণ করেছো। দাদার খবর পাচ্ছি না, নিজেকে খুব অসহায় লাগছে দিদি। এবার একটা বিয়ে কর, বুঝলি, সংসার কর, তবেই এসব ফালতু চিন্তা মাথা থেকে নামবে। আর তবেই তো রণজয়কে তোর হাতে তুলে দিয়ে আমি নিশ্চিন্তে মরতে পারবো। এখানে মরার কথা কোথা থেকে এলো শুনি? আমি থাকতে তোমার কিচ্ছু হবে না, কিছু হতে দেব না। আগে অভিজ্ঞতা আসুক, তারপর সব কথা হবে। বেশ বেশ, ঠিক আছে, খেয়ে নে এখন। সারাদিন তো অনেক ঘুরেছিস। তবে একটা কথা বলি, শুনবি? আদেশ করো। তোর দাদাকে আর খুঁজতে হবে না। তুই গ্রামের বাড়ি যা, একটা সংসার কর। আর একদিন তোকে তোর সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে রণজয়। তুমি যে বললে আমাকে অভিজ্ঞতার খোঁজে না যেতে, তবে তুমি কি জানো দাদা কোথায়? না তো, আমি কি করে জানবো বল? আমাদের সবাইকে একা রেখে নিশ্চিন্তে হয়তো কোথাও ঘুমোচ্ছে। আর তার জন্য আমরা কেন ভাববো বলতো? আর এই শোন, এই পূর্ণিমা পর্যন্ত আছিস তো? আমি আর কোথায় যাব শুনি? যতদিন বাঁচবো তোমার দাস হয়ে থাকবো। পরের দিন সকালে খবর পেলাম দুবরাজপুরের ডাক বাংলা পাড়ায় পুরন্দর শেঠ ও তার স্ত্রীর মৃতদেহ পাওয়া যায় তাদের শোবার ঘরে। আমিও দেখতে যাই। গিয়ে দেখি শেঠের চোখ কেউ যেন উপড়ে নিয়েছে, আর তার বুকে বিদ্ধ একটা ছুরি। তার কিছু তফাতেই একটা মহিলা মৃতদেহ। তার মৃত্যু সম্ভবত মাথায় ভারী কিছু আঘাতের ফলে হয়েছে। এই খুনের কোনো কিনারা করতে পারেনি। প্রথমে সবার আশঙ্কা হয়েছিল এটা বুঝি ডাকাতি বা চুরির জন্য। তবে চুরিও বলা ঠিক না, কারণ বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ ছিল, আর বাড়ির কোনো জিনিস চুরিও যায়নি।
পরে সবার আশঙ্কা হলো এটা স্বামী স্ত্রীর অন্তর কলহ এবং তার জেরেই একে অপরকে খুন। কিন্তু সবার চোখের আড়ালে আমি দেখলাম মাথার উপরে কড়ি কাঠের দিকে এক চাপ রক্ত জমাট বেঁধে আছে। এরপর 14 দিন কেটে গেছে। ইতিমধ্যে আরো 2 রহস্যজনক খুন, বাগদি পাড়ায় হারুন বাগদি ও নামু পাড়ায় রথিন মুখার্জির একভাবে খুন, বুকে ছুরিবিদ্ধ। এরা অবিবাহিত, তাদের মৃত্যু মাথায় ভারী কিছুর আঘাতে। প্রথম মৃত্যুতে এটা কেউ লক্ষ্য না করলেও এবার সবাই দেখেছে। তবে আশ্চর্য একটাই, অত উঁচু কড়ি কাঠে ওভাবে রক্ত কিভাবে লাগলো? তার থেকেও আশ্চর্য হারুন বাগদির কান আর রথিন মুখুজ্জের নাক কেউ কেটে নিয়ে চলে গেছে। এর 7 দিন পর দুবরাজপুরের সমীউদ্দিনের বাড়িতে ঠিক একই কাণ্ড। কড়ি কাঠে রক্ত, স্ত্রীর মৃত্যু ও সমীউদ্দিনের বুকে ছুরিবিদ্ধ। তবে এবার চোখ নয়, তার জিভ কেটে নিয়ে চলে গেছে কেউ। এসব দেখে নিজে সদর দরজার দিকে এগোচ্ছি, দেখতে পেলাম জমিদার মুকুন্দ আসছেন, তার সাথে এক তান্ত্রিক। তারা বাড়ির ভেতর সব দেখে তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে যায়। আমিও তাদের পিছু নিই। তারা সদর দরজা থেকে বাইরে বেরিয়ে ডান দিকের এক কোণে দাঁড়িয়ে একে অপরকে কিছু বলছে। আমিও পাঁচিলের এপার থেকে তাদের কথাবার্তায় কান দিলাম। শোনো মুকুন্দ, এই খুন সাধারণ খুন নয়। এদের মারার জন্য কেউ বেতাল প্রেরণ করেছে। তবে তবে কোনো সাধারণ বেতাল নয়, পঞ্চভূত বেতাল। এই প্রক্রিয়ায় তান্ত্রিক প্রায় 7 দিন অন্তর অন্তর বেতালকে ভোগ দেয় এবং ভোগ হিসেবে তান্ত্রিক 5টা মানুষের পঞ্চ ইন্দ্রিয়ের বলি দেয়। যদি এই সাধনা সফল হয় তাহলে বেতাল তার যে কোনো একটি ইচ্ছে পূরণ করে। জমিদার মুকুন্দ হঠাৎ দাঁত কিড়মিড় করে বলল, নিশ্চয়ই এই কাজ জগন্নাথ তান্ত্রিকেরই হবে, এবং আমি এও জানি এরপর কার মৃত্যু হতে চলেছে। শোনো মুকুন্দ, এই সাধনা যে করে এবং যে উদ্দেশ্যে সে বেতাল প্রেরণ করে, সেই উদ্দেশ্যকে কোনোভাবেই বাধা দেওয়া সম্ভব নয়, থাকলেও আমার জানা নেই। এর উপায় একটাই, সাধকের মৃত্যু। ঠিক আছে, আজ রাতেই ওই জগন্নাথ তান্ত্রিকের ভবলীলা সাঙ্গ করব আমি। হ্যাঁ। এসব শুনে আমি তড়িঘড়ি ছুটে যাই দিদির বাড়িতে, কারণ গ্রামের আশেপাশের তান্ত্রিক বলতে একমাত্র আমরা জগন্নাথ খুড়োকেই চিনি। গিয়ে খুড়োকে সব কথা বললে খুড়ো আমায় ব্যঙ্গ করে বলে, তোকে কে বললো আমি তান্ত্রিক? আরে পাগল, আমি জ্যোতিষশাস্ত্র পড়েছি। আমি শুধুমাত্র লোকের হাত দেখতে পারি। তন্ত্রমন্ত্র সে তো আমার বাপ ঠাকুরদা করেছে এককালে। যদি অযথা গাঁজাখুরি গল্প আমার সামনে বাঁধবি তো তোকে কিন্তু আমি বাড়ি থেকে দূর করে দেব। তাহলে জমিদার কার কথা বলছিল? তাহলে কি জগন্নাথ খুড়ো বা দিদির কারোর ক্ষতির কোনো সম্ভাবনা নেই তো? এইসব ভাবতে ভাবতে আমি দিদির ঘরের কাছে গেলাম। দিদির পুজোর ঘরের দরজা নাড়তে থাকলাম। দরজা খুলে দিদি বেরিয়ে এলো। দেখি দিদি লাল পাড় সাদা শাড়ি পরেছে, কপালে একটা ছোট্ট লাল টিপ, হাতে শাঁখা, পায়ে আলতা, চোখের মধ্যে এক করুণ স্নেহ, ঠিক যেন লক্ষ্মী প্রতিমা। কি হয়েছে? দিদি একটু মুচকি হেসে ঘরে ঢুকে গেল।
আমিও গিয়ে দেখি ঘর পরিষ্কার, সামনে পুজোর বেদি, তারপর এক নকশা করা লোহার বাক্স, আর মেঝেতে খড়ি মাটি দিয়ে অদ্ভুত সব আলপনা আঁকা। ঘরে খুব কম আসবাবপত্র, টেবিলের উপর জলের কুঁজো আর গ্লাস। এইসব দেখতে দেখতে হঠাৎ চোখ পড়ে মেঝের দিকে। দেখে বুকটা কেমন যেন করে উঠল। দেখি মেঝেতে যেমন আলপনা আঁকা আছে, তেমন আলপনা আমি যেন কোথাও দেখেছি। আর তার থেকেও আশ্চর্য বিষয়, ওই নকশায় বিশেষ 4টি জায়গায় ঠিক সেই রকম রক্তের ছাপ যেটি আমি গ্রামের ওই 4 লোকের বাড়িতে দেখেছি। আর এটা ভেবে অবাক হলাম, প্রায় 3 মানুষ উপরে ওখানে এভাবে আলপনা দিল কে? এইসব ভাবছি, হঠাৎ দিদি বলল, কালী, ওই জানালাটা খুলে দে তো। আমি খুলে দিলাম। দেখলাম ইতিমধ্যে সন্ধে হয়েছে, চারিদিকটা স্পষ্ট দেখা যাচ্ছে। সামনে উঠোনের ওই আম গাছটা পাল্লা দিয়েও আশেপাশের থাকা ডাব গাছের থেকেও আজও লম্বা হতে পারেনি। পাশে থাকা কুয়োর উপরে ঘর ঘুরিতে ঝুলছে এক বালতি। আচমকা এক দমকা হাওয়া এসে ঘরে ঢুকলো। এরপরে দিদি আমাকে খাটে বসতে বলল। পরে ধীরে ধীরে টেবিলে থাকা খাবারের থালা নিয়ে আসে আমার কাছে আর বলে, এই পায়েস আর মিষ্টিটা আমি তোর জন্য করেছি, খেয়ে বলতো তোর অভিজ্ঞতার পায়েসের থেকে ভালো হয়েছে কিনা। দেখলাম দিদির চোখে জল। চিন্তা করো না দিদি, দাদা ঠিক ফিরে আসবে। আজ আমি তোকে খাইয়ে দিই। আমি না করতে পারলাম না। দিদি খাইয়ে দিচ্ছে আর বলছে, ভাই, তোকে কখনো রাখি পরানো হয়নি, তবে তুই আমায় দাদার মতো আগলে রেখেছিস। তার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ রে তোর কাছে। রণজয়ের খেয়াল রাখিস কেমন? যদি পরের জন্ম পাই তবে তোর মেয়ে হয়ে জন্মাতে চাই। আজ যা হবে তা কোনোদিনও কাউকে বলিস না। আমি জিজ্ঞাসা করলাম, কি হবে দিদি? কোনো উত্তর দিল না। খাওয়ার শেষে আমাকে বলল, কালী, তুই আজকে এই ঘরে ঘুমিয়ে পড়। বাবার শরীরটা খারাপ, আমি বরং বাবার কাছে যাই। এরপর কখন ঘুমিয়ে গেছি নিজেই জানি না। হঠাৎ ঘুম ভাঙে দরজার ধাক্কার শব্দে। চোখ খুলে দেখি দিদি ওই অদ্ভুত আলপনার মধ্যে বিরাজমান, মুখে মন্ত্র উচ্চারণ সুস্পষ্ট। আমি উঠে দরজা খুলতে যাব, দেখি আমার চোখ ছাড়া আমার কোনো ইন্দ্রিয় কাজ করছে না। হাত পা নাড়তে অক্ষম। আমি চিৎকার করে বলার চেষ্টা করলাম, কে ওখানে? দেখলাম কথা বলার শক্তি আমি হারিয়ে ফেলেছি। হঠাৎ ঘরের ভিতরে থাকা সমস্ত আসবাবপত্র হাওয়ায় উড়তে লাগলো। হঠাৎ এক অদ্ভুত চিন্তা মাথায় পাক খেতে লাগলো। তাহলে কি এতদিন কি দিদি বেতাল সাধনা করছিল? তার মানে অন্তিম বলি কি আমি নিজেই? আমার বলি দিয়ে কি দিদি নিজের উদ্দেশ্য পূরণ করতে চায়? এদিকে দরজা ধাক্কা বেড়েই চলেছে। এই সমস্ত আওয়াজ চিন্তা ছাপিয়ে শুনতে পেলাম দিদির কণ্ঠস্বর। কালী, ভয় পাস না, আমি না তোর দিদি, তোর কিচ্ছু হবে না। চলি রে, ভালো থাকিস। এরপর ঘটনাগুলো এত দ্রুত হয়ে গেল, চিন্তা ভাবনার অবকাশটুকু পেলাম না। বাইরের সবাই দরজা ভেঙে ভেতরে ঢুকলো। দেখলাম এই যে জমিদার মুকুন্দ আর তার কিছু লাঠিয়াল, আর জমিদারের হাতে এক বন্দুক। ভিতরের দৃশ্য দেখে সকলেই অবাক। সকলের চোখেই
বড় বড় হয়ে ওঠে। ইতিমধ্যে সমস্ত আসবাব হাওয়ায় ভাসতে শুরু করেছে। তারা দেখলো ঘরের মধ্যে আঁকা এক অদ্ভুত আলপনা, আর তার মাঝে বসে থাকা এক নারী। সে সামনে থাকা এক বাক্সকে পুজো করছে। এমন সময় জমিদার আদেশ দিল, ওই কুলোটাকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে আয়। আমি ভাবলাম অভিজ্ঞতা থাকলে কি এমন হতে দিত, কিন্তু আমারও তো কিছু করার নেই। আমি যে নড়তেই পারছি না। দেখি ওই লাঠিয়ালদের মধ্যে একজন ওই আলপনায় প্রবেশ করলো। প্রবেশ করা মাত্রই শূন্যে উড়ে গেল তার দেহ। হঠাৎ করে এক ঝটকায় কেউ যেন শূন্যেই পিঠের দিকে তার মুন্ডুটা ঘুরিয়ে দিল। নিমেষে তার ত্বকের বর্ণ ফ্যাকাশে হয়ে উঠল। মনে হলো নিমেষে কেউ যেন তার রক্ত চুষে খেয়ে নিয়েছে। এরপর কিছুক্ষণ সবাই চুপ। পরে জমিদার সামনে গেল। আলপনার বাইরে থেকে তার বন্ধু মুচিয়ে ধরল। তারপর কয়েকটা শব্দ হঠাৎ, আর দিদি মাটিতে লুটিয়ে পড়ল। মাথা থেকে গড়িয়ে পড়তে থাকলো রক্তের লাল ধারা। সাদা খড়িমাটি দেওয়া আলপনাগুলো ভিজে যেতে থাকলো রক্তে। আস্তে আস্তে ঘরের পরিবেশ শান্ত হয়ে উঠল। লাঠিয়ালরা ঘরের সমস্ত কিছু ভেঙে ফেলতে শুরু করে। এরপর আমার আর কিছু মনে নেই। শুধু চোখ বন্ধ হওয়ার আগে দেখলাম মাটিতে পড়ে থাকা আমার দিদির চোখ আমার দিকে চেয়ে আছে। সে যেন কিছু বলতে চায়। ও যেন সব জানে। যে চোখ দেখে একবার অভিজ্ঞতা বলেছিল, তোমার চোখে যে জ্যোতি আছে সেটা চাঁদের জোছনাকেও হার মানায়। তোমার চোখে ডুবে থাকা যায়। আমি চাঁদের মধ্যেও দাগ পেলেও তোমার চোখে পাইনি। সেই চোখ আমাকে সব সময় মাতৃস্নেহে আগলে রেখেছিল। আজ সেই চোখ অনাবৃত, নিষ্প্রাণ। যখন চোখ খুলি তখন আমি এখানে, মানে কুথুটিয়ায়, নিজের গ্রামের বাড়িতে। জ্ঞান ফেরার পর 2 মাস কথা বলতে পারিনি। ইতিমধ্যে জমিদার এসে খবর নিয়ে গেছে। জানতে চেয়েছিল সেদিন রাতে কি হয়েছিল, আমি কিছু জানি কিনা। আমি যেহেতু সেদিন রাতে কিছু করতে বা বলতে পারিনি, তাই হয়তো তারা ভেবেছে দিদি সেদিন আমাকে বলি দেবে বলে নিয়ে গেছিল, তাই আমাকে দয়া করে ছেড়ে দিয়েছে। যখন আমি কথা বলতে শুরু করলাম তখনও আমি জমিদারকে কিছু বলিনি, কারণ আমি জানতাম আমি কিছু বললে বা প্রতিবাদ করলে রণজয় মারা যাবে, আমার পরিবার মারা যাবে। এছাড়া আমার দিদিকে গুলি করে মেরে ফেলা আর সেদিনের ঘটনাকে এক নির্মম নৃশংস অগ্নিকাণ্ড বলে চালিয়ে দেওয়া জমিদারকে আমি কোনো মতেই বিশ্বাস করতে পারিনি। এরপর প্রায় 10 বছর পেরিয়ে গেছে। বাবা ততদিনে পরলোক গমন করেছেন। ততদিনে আমার বিয়ে হয়ে গেছে, একটা ছেলে সন্তান হয়েছে। তবে তার চোখে যেন কি একটা হয়েছিল, সে ঠিকঠাক দেখতে পেত না। রণজয়ের বয়স আমার ছেলের থেকে 5-6 বছরের বড় হবে, তবুও ও আমাকে দাদা বলে। আমি একটা মুদিখানা দোকান দিয়েছি, আর আগের সেই সমস্ত স্মৃতি ধীরে ধীরে আবছা হতে শুরু করেছে। দিন যায়, সময়ের চাকা ঘুরতে থাকে, রণজয়ও বড় হতে থাকে। রণজয় খুব চঞ্চল। সে কখনো তন্ত্র মন্ত্র ঠাকুরে বিশ্বাস করত না। জিজ্ঞেস করলে বলতো, ঠাকুর? ঠাকুর বলে কিছুই হয় না। একদিন মা আমাকে ডেকে বলে, রণজের বয়স 10 বছর হয়ে এলো।
তার মায়ের ইচ্ছা ছিল রনের জন্মের 10 বছর পর তাকে যেন তার জন্মস্থানে নিয়ে যাওয়া হয়। তুই এক কাজ কর বাবা, ওকে নিয়ে একবার দুবরাজপুর ঘুরে আয় দেখি। মায়ের আদেশে তাই সেবার দুবরাজপুর গেলাম। এই 10 বছরে একবারও এদিকে আসিনি, আসলে আসার ইচ্ছেই করেনি। দিদিও নেই, অভিজ্ঞতাও নেই, কার জন্য আসবো? রণজয়কে ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখালাম, দিদির বাড়িও নিয়ে গিয়েছিলাম। ততদিনে ওরা বাড়ি প্রায় ভগ্ন প্রায়। হয়তো তান্ত্রিকের ঘর বলে এটাকে ভেঙে নতুন বাড়ি করার কারো সাহস হয়নি। সমস্ত কিছু ঘোরানোর পর আমরা ফিরে এলাম। এরপর হঠাৎ একদিন আমার মা মারা যায়। সে সময় আমার বোঝার বয়স হয়েছে। তবুও আমি আর রণজয় একসাথে অনেক কেঁদেছি। তবে মায়ের শেষ ইচ্ছে ছিল রণ নিজের হাতে করে তার চিতায় আগুন দেবে। এরপর চোখে তুলসী পাতা, মুখে গঙ্গা জল, কানের সামনে গীতা পাঠ, এসব শেষ করার পর আমরা যাত্রা করি শ্মশানের দিকে। কি করছি, কেন করছি, কিছুই জানি না। গ্রামের লোক ও বয়স্ক মানুষ হাতে ধরে যা যা করাচ্ছিল, আমরাও মন্ত্রমুগ্ধের মতন তাই করে যাচ্ছিলাম। হঠাৎ আমার তন্দ্রা ফিরে একটা চিৎকারে। নিজেকে একটু ধাতস্থ করে দেখি রণজয় চিৎকার করছে, বলছে, দাদা আমাকে বাঁচা। তুই কি বলছিস এসব? আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। তারপর আবার দাদা বলে অজ্ঞান হয়ে পড়ল। দাদা! সত্যি বলতে মাকে ওই কাঠের সাথে শুয়ে রাখা আছে। আগুন কেমন করে তাকে ধুলোতে পরিণত করছে, আর সেই ধুলো চোখের জলের সাথে মিশে কালো কালির বর্ণ ধারণ করছে। তবে কালো কাজল হিসেবে নয়, সে যেন এক অপরিপূর্ণতা। এই আঘাত হয়তো শিশু নিতে পারে, তাই অজ্ঞান হয়ে গেছে। এরপর থেকে ঘরে নানান আত্মীয়র আনাগোনা শুরু হয়। আমিও সেদিকে বেশ ব্যস্তই হয়ে পড়েছি। এইভাবে 4 দিন কেটেও গেছে, এখনো অসহ্য যায়নি। রাতে ফল মিষ্টি খেয়ে ঘুমোতে যাব, হঠাৎ কোথাও থেকে যেন মন্ত্রপাঠের শব্দ শুনতে পাচ্ছি আমি। আমার স্ত্রীকে ডেকে বললাম, ওগো শুনছো? কিছু শুনতে পাচ্ছ তুমি? ও বলল, হ্যাঁ আমিও শুনতে পাচ্ছি, চলো তো যাই দেখে আসি। শব্দটা রণজয়ের বাইরের ঘর থেকে আসছে মনে হচ্ছে। আমরা তাড়াহুড়ো করে সদরের দিকেই গেলাম। ঘরের বাইরে থেকে শুনলাম ঘরের ভেতরে কেউ যেন সুস্পষ্ট সংকেতে মন্ত্র পড়ছে। একবার ভাবলাম বিজ্ঞান ও অঙ্কে পারদর্শী ছেলে কেমন করে এরকম সংস্কৃতে কথা বলছে। ধারণা ভাঙল যখন দরজা খুলে দেখি রণ পূব দিকের দেওয়ালের দিকে তাকিয়ে মেঝেতে বসে আছে। সামনে একটা খাতা, আর খাতার মধ্যে এক নকশা। কিছুক্ষণ আমি ও আমার স্ত্রী দাঁড়িয়ে দেখলাম। অনেক ডাকলাম, কিন্তু সামনে যাওয়ার সাহসও পেলাম না। তবে আমার মনে হলো এই ঘরে কিছু একটা আছে, যা আমি আগেও দেখেছি। সেটা কি ভেবে পাচ্ছি না। হঠাৎ মনে পড়তেই সিদ্ধারা থেকে যেন একটা ঠান্ডা স্রোত নিচে নেমে গেল। দিদির বাড়িতে কড়ি কাঠে তৈরি করা সেই আলপনার নকশা এখন রণজয়ের খাতার পাতায়। আমার স্ত্রী সেভাবেই দাঁড়িয়ে রইল, আর আমি বসে পড়লাম ওর পায়ের কাছে। রণজয়
এখনো পূবের খালি দেওয়ালের দিকে মুখ করে মন্ত্র উচ্চারণ করেই চলেছে। এভাবে কতক্ষণ বসে আছি জানি না। হঠাৎ রণজয় চোখ খুলে বলা শুরু করলো, আমি বলেছিলাম রণজয়ের বয়স 10 বছর হলে তুই ওকে ওর জন্মভূমিতে একবার নিয়ে আসিস। তা কেউ এত দেরি করে নিয়ে আসে? যাই হোক, আমি এবার মুক্ত। এই কি, তার কণ্ঠ এখন সম্পূর্ণ আলাদা। তার গলায় যেন কোনো রমণীর বাস। এই কণ্ঠ যে আমার চেনা। আবার আমি কিছুটা ভয় পেয়ে দূরে সরে গেলাম। তখন রণজয় আবার বলল, কালী, ভয় পাস না, আজ আমার কাজ শেষ। আমি সেদিন কোনো কথা বলার অবস্থায় ছিলাম না। চোখ থেকে অশ্রুধারা বেরিয়েই চলেছে। আমি অভিমানের সুরে বললাম, দিদি, দিদি তুমি বলেছিলে আমার মেয়ে হয়ে আসবে। আসবো রে, আসবো। তোর ছেলে তার মেয়ে হয়ে আসবো। আমি সেদিন দিদিকে বলেছিলাম, আমার ছেলের বিয়ে কিভাবে হবে? সে দু চোখে ঠিকঠাক মতো দেখতেই পায় না। তুই জানিস, পঞ্চবেতাল সাধনার পর একটা ইচ্ছে পূরণের আশীর্বাদ পাওয়া যায়। আজ তোর সন্তানের সুস্থতার কামনা করলাম। তবে বিদায় দে, বাকিটা রণজয় তোকে বলবে। এই বলেই রণজয় অজ্ঞান হয়ে পড়ল। তবে আশ্চর্যের কথা কি জানো, ঠিক তার পরের দিন থেকেই আমার বাচ্চাটার চোখ দুটো সারতে শুরু করে। তার বহু বছর পর আমার 2 জন নাতনি হয়। তবে এটা জানি না এর মধ্যে কোনটি আমার সেই দিদি। 2 নাতনির নাম দিয়েই আপনি আপনার মুদিখানার নাম রেখেছেন, তাই তো? হ্যাঁ, ঠিক ধরেছ। তারপর আপনাকে কিছু বলেছিল সেদিন রণজয়? সেই ঘটনার পরের দিন জিজ্ঞেস করেছিলাম আগের দিনের রাতের কোনো কথা মনে আছে কিনা, কিন্তু তার কিছুই মনে নেই। তবে রণজয় বলেছিল, যেদিন মাকে দাহ করতে শ্মশানে গেছিলাম, ঠিক সেদিন কেউ যেন তার কানে কানে ফিসফিস করে একটা মন্ত্র বলেছিল। তাকে দেখতে পাচ্ছিল না, বলল হঠাৎ খুব অস্বস্তি হচ্ছিল। তারপর তার কিছুই মনে নেই। এরপর থেকে প্রায় প্রতি রাতে রণ এক অদ্ভুত স্বপ্ন দেখত। প্রথম দিন স্বপ্ন দেখে একটা লোক আর এক তান্ত্রিক কিসের যেন নখ, কালো পালক, কালো সর্ষে, কিছু রক্ত মিশিয়ে একটা পুটলি করলো। এরপর সেই পুটলির ওপর মাটি দিয়ে তৈরি করলো একটা জগন্নাথ মূর্তি। দ্বিতীয় দিন স্বপ্ন দেখলো 4 জন লোক একটা বাড়িতে পাঁচিল পার করে ঘুমন্ত অবস্থায় শুয়ে থাকা 2 জনের বুকে ছুরি বিদ্ধ করে তাদেরকে মেরে ফেলছে। সাথে আরেকজনকে তাদের সাথে বস্তায় বেঁধে কোথায় যেন নিয়ে যায়। এরপর একজন কোথায় যেন একটা গর্ত করে এবং সেই বস্তাটা ফেলে মাটি চাপা দিয়ে দেয় এবং তার উপর তৈরি করে এক বেদি। তৃতীয় দিন স্বপ্নে দেখলো একটা পোড়া ঘর। সেটার দোতলায় যেন এক মহিলা উঠে যাচ্ছে। ঘরে ঢুকতেই দেখলো একটা প্রদীপ জ্বলছে, অনেক অনেক বই পুঁথি রাখা, মেঝেতে একটা নকশা আঁকা আর সামনে একটা ছোট্ট বেদি তৈরি করা এবং তারপরে একটা লোহার বাক্স। আরেকদিন রাতে দেখলো একটা লোক ওই মাটির বেদির মাটি সরিয়ে একটা নরমুণ্ড বের করে একটা তান্ত্রিককে দিল। আর এইসব কথা, এইসব ঘটনা আমাকে বলেনি রণ, পাছে আমি তাকে পাগল ভাবি।
আমি সেদিন সব শুনে রণজয়কে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলাম। দীর্ঘ 12 বছর 5 মাস 26 দিন পর আজ আমি জানি, হ্যাঁ আজ আমি জানি অভিজ্ঞতার অন্তর্ধানের রহস্য। আজ আমি জানি অভিজ্ঞতার মা বাবা কিভাবে মারা গেছিল। আজ আমি জানি অভিজ্ঞতার অসুস্থ হওয়ার কারণ কি ছিল। আর এও জানি কেন দিদি সেদিন আমাকে পূর্ণিমা পর্যন্ত থেকে যেতে বলেছিল। প্রথম জমিদার মুকুন্দ তার দাদার আত্মহত্যার দোষী অভিজ্ঞতাকেই ভেবেছিল। এরপর তান্ত্রিকের দ্বারা এক উচাটন করিয়ে এক অপমূর্তি পাঠায় অভিজ্ঞতার বাড়িতে। এরপর দুর্বল হয়ে পড়ে বাড়ির ছেলেরা। সেই সুযোগে তাকে হত্যা করে এবং তার বাগান বাড়িতে নতুন কালী মন্দিরের বেদির নিচে পুঁতে দেওয়া হয় দাদাকে। তবে মুশকিল হয় দিদি তার পূর্বপুরুষের ফেলে যাওয়া তন্ত্রের বই ও যোগ বলে জানতে পারে সেদিন ঠিক কি কি হয়েছিল। দিদি এটাও জানতো যদি রণজয় দিদির সাথে থাকে তাহলে তারও বিপদ হতে পারে। তাই হয়তো আগে থেকেই রণজয়কে আমার মায়ের হাতে সঁপে দিয়েছিল। পরে দিদি এমন এক সাধনা করে যাতে এই পাপীদের শাস্তি দিতে পারে। এরপর শুরু হয় তার পঞ্চবেতাল সাধনা। এরপর থেকেই জমিদারের ওই 4 সঙ্গীর মৃত্যু হয় তাদের নিজের শোবার ঘরে। আর যেদিন দিদি জানতে পারে জমিদারের লোক তাকে মেরে ফেলার জন্য আসছে এবং তার সাধনা সফল হবার কোনো সুযোগ নেই, তখন তার অসমাপ্ত সাধনা মন্ত্র ও সিদ্ধি সেই শ্মশান ভূমিতে ছেড়ে যায় ছোট্ট রণজয়ের জন্য, এবং তাকে বলবে বলেই এতদিন ধরে অপেক্ষা করে সেই শ্মশান ভূমিতে। সেই রাতের ঘটনার পর হঠাৎ একদিন শুনতে পাই জমিদার মুকুন্দ তার নিজের ঘরে জ্বলে পুড়ে গেছে। তার ত্বক ঝলসে গেছে, তবে তখনও নাকি সে মরেনি। যখন তার ছেলেরা তাকে জিজ্ঞেস করলো কিভাবে আগুন লেগেছিল, উনি শুধু বলেছিলেন বেতাল। এই বলে তিনিও মারা যান। তাহলে তোমার দিদির পঞ্চবেতাল সাধনা সম্পন্ন হয়েছিল, তারই ফলস্বরূপ জমিদারের মৃত্যু ও তোমার সন্তানের চোখের রোগ সেরে ওঠে। তবে আমার মনে একটা প্রশ্ন আছে, সেদিন এই ঘটনার আরেকজন দোষী ছিল, ওই তান্ত্রিক, তার কি হলো? সেটা তো আমার জানা নেই। ওটা রণজয় অর্থাৎ তোমাদের রণদা প্রসাদ তান্ত্রিক ওরফে তোমাদের রুনু জেঠুই বলতে পারবে। মনের মধ্যে কিছু প্রশ্নের জট খুললেও অনেক কটা প্রশ্ন রয়েই গেল। যখন বাড়ি ফিরি তখন সন্ধে। আমি ও আকাশ সোজা ঢুকলাম জেঠুর বাড়ি গিয়ে দেখি লোকটা বৈঠকখানায় ভর সন্ধেবেলায় সতুদির সাথে বসে চানাচুর মুড়ি খাচ্ছে। আমাদের দেখেই বলে, এখন কোনো গল্প বা কোনো বদমাশি নয়, কাল আসিস, কাল আসিস। আমি সরাসরি প্রশ্ন করলাম, জেঠু আমার একটা প্রশ্ন আছে তোমার কাছে। জেঠু ঘাড় নেড়ে সম্মতি জানালো। আমি বললাম, তুমি তো সব জানো, তবে বলো তো বেতাল কি আর ওই তান্ত্রিকের কি হলো? রনু জেঠু সতুদিদিকে চা করতে পাঠিয়ে আমাদের বলতে শুরু করলো, বেতাল এমন একজন যার আগুনের শরীর, তার মুখ থেকে রক্ত ক্রমাগত ঝরছে। বেতাল হলো এমন একজন যারা মৃত্যু ও মোক্ষের মাঝে ঝুলে থাকে এবং তারা অন্য আত্মাদেরও প্রতারিত করে, অত্যাচার করে, এবং সেই আত্মাগুলো তাদের কথা মানতে বাধ্য হয়। তাদের ভূত ও ভবিষ্যৎ দেখার ক্ষমতা আছে। তুমি কি তবে বেতাল সিদ্ধ? ধুর পাগল, বেতাল সিদ্ধ করা খুব কঠিন।
এদের শুধু আংশিক রূপে সিদ্ধ করা সম্ভব। শ্মশানে বাচ্চাদের দিনে দাহ করার নিয়ম থাকে না। যদি রাতে কোনো বাচ্চার চিতার কাঠ ও ভস্য সংগ্রহ করে সেই কাঠ তান্ত্রিক নিজের প্রস্রাবের সাথে স্নান করায় এবং তার সাথে সঠিক মন্ত্র ও হাতের মুদ্রা সঞ্চালনের দ্বারা তান্ত্রিকের কাছে থাকা এক খুপড়িতে মদ ঢেলে তার মধ্যে নিজের রক্ত দিয়ে তবে বেতাল জাগানো সম্ভব। তবে বেতালকে কেউ কোনোদিন পূর্ণরূপে সিদ্ধ করতে পারে না। তান্ত্রিক চাইলে তাদের থেকে ভূত ভবিষ্যৎ জানতে পারে, বেতাল পাঠিয়ে অনেকের ক্ষতি করতে পারে, তবে তার বিনিময়ে বেতালকে ভোগ দিতে হয়। তবে কোনোভাবে যদি বেতাল রুষ্ট হয় বা তার কাজে বাধা পায়, তাহলে সে ফিরে এসে তান্ত্রিকের ঘাড় মটকে দেয়। আর ওই তান্ত্রিকের কি হলো? ওই তান্ত্রিক মারা গেছে। এই এখন চা খেয়ে বিদায় হতো, বাকিটা কাল শুনিস। তোদের খোঁজ করতে তোদের মা এসেছিলেন। যদি তাড়াতাড়ি না যাস, কপালে কিন্তু দুর্গতি লেখা আছে বলে দিলাম। অগত্যা চা খেয়ে উঠলাম। আকাশ দৌড়ে গেল স্কুটিটার কাছে। এমন সময় জেঠু আমাকে পিছনে ডেকে বলল, বুড়ো, তুই বাক্সের কথাটা জিজ্ঞাসা করলি না তো? দেখেছ, আমি ভুলেই গেছি। বলো না বলো না, ওই লোহার বাক্সে কি ছিল? জেঠু আমার মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, তোর মনে আছে তোকে আমি ছোটবেলায় একটা ঘরে নিয়ে যেতাম? হ্যাঁ মনে আছে, ওখান থেকেই তো প্রতি বছর বাসক ফুল নিয়ে আসি। এই তো পরশুই তো গিয়েছিলাম। ওটাই আমার দাদুর বাড়ি, মায়ের জন্মস্থান। মুহূর্তের জন্য যেন সব কিছু থেমে গেল। মনে হচ্ছিল পায়ের তলা থেকে মাটিটা সরে যাবে। এক অসম্ভব নীরবতা আমাদের গ্রাস করে নিল। সেই নীরবতা ভেঙে জেঠু বলল, তুই না থাকলে ওই তান্ত্রিক আর কালী মূর্তি কোনোদিনও পেতাম না রে। আমার মাথা ভোঁ ভোঁ করতে লাগলো। আমি আবার কখন মূর্তি আনতে সাহায্য করলাম? যখন এই মূর্তি আসে তখন আমি নিজেই 2 থেকে 5 বছরের শিশু। জেঠু কি প্রলাপ বকছে? এসব ভাবছি, অমনি জেঠু বলতে শুরু করলো, প্রলাপ বকবো কেন? কাল আসিস, তোকে সব বলবো। তুই কি জানিস মহাভারতের শকুনির পাশা কি? হঠাৎ শুনি আকাশ বাইরে স্কুটিতে হর্ন দিচ্ছে, অর্থাৎ আমাকে ডাকছে। বাড়িতে দুপুরের খাবার খাইনি। এদিকে তাড়াহুড়োতে যাবার সময় মোবাইলটা নিতে ভুলেছি। আর এখন যদি আরও দেরি করি, মা আমাকে আস্ত রাখবে না। এই ভেবে আমি বললাম, অত শত কিছু জানি না বাবু, তবে কাল আসবো, মূর্তি পাওয়ার ঘটনাটা শুনবো। কোনো মহাভারতের শকুনি টকুনি শুনবো না, এই বলে দিলাম। রনু জেঠু হেসে বলল, যা দৌড়ো তবে। যেতে যেতে শুনলাম জেঠু বলছে, এই জগৎ বড়ই কঠিন ও কলুষিত, তবে কিছু নিষ্পাপ কোমল আত্মা থাকে যারা কাদায় কমল হয়ে পরিস্ফুট হয়। তখন কেউ চাইলেও তাদের গায়ে কাদা লাগাতে পারে না। আপনারা শুনলেন লেখক সৈকত কর্মকারের কলমে রণদা প্রসাদ তান্ত্রিক ও পঞ্চবেতাল। গল্প পাঠে ছিলেন অমিত এবং বিভিন্ন বিশেষ চরিত্রে ছিলেন গোরা, মালা, অভ্র, রিয়া, রূপঙ্কর, শুভদীপ, অস্মিতা, সাহিত্য, নম্রতা, দেবযানী, জয়িতা, প্রাহি, সুশোভম, কুন্তল ও অমিত। গল্পের নাট্যরূপ দান করেছেন প্রজ্ঞা ও সৈকত। গল্পের সূত্রধার অমিত। প্রচ্ছদ অঙ্কন করেছেন ক্রিয়েটোম্যানিয়া। সাউন্ড এডিটিংয়ে শুভজিৎ বটব্যাল। কেমন লাগলো আজকের গল্পটি কমেন্ট করে অবশ্যই জানান আমাদের। আর শুনতে থাকুন লোককথা, মুহূর্তের অনুভূতিগুলো যেখানে গল্প হয়ে ফুটে ওঠে।